আজকে ডিপ ডাইভে আমরা দেখছি জানে আলম মুন্সির ফুল পাখিদের মেলা বইটা। মানে এর কিছু কবিতা নিয়ে কথা বলবো। হ্যাঁ, হাতে আছে কয়েকটা কবিতা। আপাতদৃষ্টিতে খুবই সরল মনে হয়, তাই না? প্রকৃতির ছবি, জীবনের কথা। ঠিক, আমাদের উদ্দেশ্যও সেটাই, এই সরল কথার গভীরে ডুব দেওয়া। দেখা যাক কি পাওয়া যায়। হুম, কারণ এই সারল্যের ভেতরেই কিন্তু মানে বেশ কিছু গভীর পর্যবেক্ষণ আছে। প্রকৃতি, সাধারণ নীতিবোধ, এইসব। একদম। যেমন ধরুন, পাখির ছানা ধরতে মানা কবিতাটা, বাড়ির পাশে হিজেল গাছ, ঘুঘুর বাসা, দুটো ছানা। খুব সাধারণ একটা ছবি। হ্যাঁ, খুব চেনা দৃশ্য। শিশু মন চাইছে ছানাগুলো ছুঁয়ে দেখতে, আর তখনই মা এসে বারণ করছেন, হাত দিও না ছানার গায়ে। এটা কি শুধু আহ, জীব প্রেমের শিক্ষা? দেখুন, আপাতদৃষ্টিতে তো তাই মনে হয়, কিন্তু এর ভেতরে আসলে আরও কিছু আছে। এটা শুধু মায়া নয়, বরং কি বলে, প্রকৃতির প্রতি একটা দায়িত্ববোধ। দায়িত্ববোধ। হ্যাঁ, মানে প্রকৃতির অন্য প্রাণের ক্ষতি না করা। এই সহজ বারণের মধ্যে দিয়েই তো সেই বোধটা তৈরি হয়। এটা কি সহজাত, নাকি আমরা শিখি? এই প্রশ্নটাও আসে। ঠিক। আর এই সংবেদনশীলতার উল্টো দিকে যদি দেখি, মানে লোভ বা হিংসা, তখন হিংসার ফল কবিতাটা আসে। ওহ হ্যাঁ, বেশ নাটকীয় কিন্তু। ঝিলের ধারে হেজল গাছে একটা শিকারী পাখি মাছের পোনা ধরবে, কিন্তু লোভ করতে গিয়ে নিজেই শিকারীর গুলিতে ঘায়েল হলো। আর তারপর শোল মাছের খাদ্য হলো। হ্যাঁ, প্রবাদটা তো আছেই, অন্যের জন্য কুয়া খুঁড়লে নিজে পড়া। কিন্তু এর বাইরে। এর বাইরে ব্যাপারটা হলো কর্মফলের একটা স্পষ্ট চিত্র। হুম আবার দেখুন, প্রকৃতির যে খাদ্য শৃঙ্খল, সেটারও একটা বাস্তব ছবি। শিকারী নিজেই শিকার। ঠিক, লোভটা এখানে শুধু একটা কারণ। হ্যাঁ, অনুঘটক মাত্র। এটা আসলে প্রকৃতির নিয়মকেই তুলে ধরে। বেশ নির্মম, কিন্তু এটাই সত্যি। প্রকৃতির উপাদানগুলো নিজেদের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবলে পাহাড় ও নদী কবিতাটা কিন্তু দারুণ। খুব সুন্দর একটা কনসেপ্ট। পাহাড় যেন মা, নদী তার সন্তান। পাহাড় বলছে, আমি তোমায় জন্ম দিয়েছি, আমি শ্রেষ্ঠ। নদী বলছে, না, আমার স্বাধীনতা চাই, আমি সমুদ্রে মিশব। এই যে কথোপকথন, এটা কি শুধু রূপক? না, আমার মনে হয় তার চেয়ে বেশি। এটা সৃষ্টি আর তার স্বাধীনতার আকাঙ্ক্ষা, শেকড় আর এগিয়ে চলার যে দ্বন্দ্বটা, সেটা। ঠিক। আর পাহাড় শেষে মনে করিয়ে দেয়, নদী বাষ্প হয়ে আবার আমার কাছেই ফিরবে। হুম, এটাই তো চক্র। প্রকৃতির জলচক্র যেমন, জীবনের চক্র তেমন। একদিকে উৎস, পরিবার, অন্যদিকে নিজের জগৎ, স্বাধীনতা। এই টানাপোড়নটা খুব সহজে ধরা হয়েছে এখানে। এই চক্রের মধ্যেই তো ঋতু বদলায়। বর্ষার রূপ কবিতাটা, মনে হয় যেন পুরো বর্ষাকালটা চোখের সামনে। একদম, একেবারে ছবি, জলে থই থই চারপাশ। ছেলেদের হাডুডু, দাঁড়িয়া বান্ধা খেলা, কলমি ফুল, হিজল ফুল, শাপলা শালুক, গাংচিল, বালিহাঁস, ডিঙি নাওয়ে নায়র যাওয়া। গায়ের বধূর হাসি, শিশুদের ভেলায় চড়া, প্রতিটা ডিটেল। এর তাৎপর্য কি? তাৎপর্যটা হলো, এটা শুধু প্রকৃতির বর্ণনা নয়, এটা বর্ষাকে ঘিরে গ্রামীণ জীবনের যে স্পন্দন, যে উদযাপন, সেটাকে ধরেছে। বর্ষা এখানে শুধু ঋতু নয়, জীবনের অংশ। হ্যাঁ, প্রকৃতি আর মানুষ মিলেমিশে একাকার। ঠিক, একটা লোক জীবনের ছবি, যেটা হয়তো আমরা এখন শহরে বসে কিছুটা হারিয়ে ফেলেছি। আবার একেবারে অন্যদিকে, একদম ব্যক্তিগত অনুভূতিতে চলে আসে প্রজাপতি কবিতাটা। একটা শিশু কথা বলছে প্রজাপতির সাথে। খুব মিষ্টি, তাই না? বন্ধু হতে বলছে, একসাথে খেলার আমন্ত্রণ। আমার সাথে খেলবে তুমি, থাকবে আমার কাছে। এই যে সরল চাওয়াটা। এর মধ্যেই তো আছে প্রকৃতির সাথে মানুষের সবচেয়ে খাঁটি সম্পর্কটা। শিশুদের এই ক্ষমতাটা থাকে, ওরা কোনো কিছুর সাথেই জড় বা জীব একটা সহজ সম্পর্ক পাতাতে পারে। কোনো শর্ত ছাড়া। একদম, শুধু সাহচর্যের আনন্দ আর অপার বিস্ময়। কবিতাটা যেন মনে করায়, প্রকৃতির সাথে জুড়তে গেলে ওই শিশুত সারল্যটা, ওই বিস্ময় বোধটা দরকার। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? জানে আলম মুন্সির এই কবিতাগুলো খুব চেনা জিনিস নিয়েই কথা বলে, কিন্তু একটু অন্যভাবে। হ্যাঁ, সরল ভাষায় প্রকৃতি, নীতিবোধ, জীবনচক্র, সম্পর্ক অনেক কিছুই ছুঁয়ে যায়। সাধারণের মধ্যে অসাধারণকে খোঁজার মতো। ঠিক। এই কবিতাগুলো পড়ার পর হয়তো আমাদের চারপাশের ওই পাখি, নদী, পাহাড়, প্রজাপতি, এদের দেখে একটু নতুন করে তাকাতে ইচ্ছে করবে। অবশ্যই।
আর প্রশ্ন জাগবে, এই সাধারণ জিনিসগুলোর মধ্যে কি আমাদের নিজেদের জীবনেরই কোনো গল্প লুকিয়ে আছে? এই সহজ পর্যবেক্ষণগুলো আমাদের রোজকার জীবনকে কি আরেকটু অর্থবহ করতে পারে? হয়তো পারে। এই ভাবনাটাই তাহলে আজকের ডিপ ডাইভের শেষে আমাদের জন্য থাকল।